আজ আমরা যে দুটি ধারণা নিয়ে ভাবব সে দুটি ধারণা হলো আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ। দেখো, আয়নীয় যৌগ এই নামের মধ্যেই ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। আয়নীয় অর্থাৎ এখানে আয়ন আসছে। আয়ন সাধারণত দুই প্রকার, তোমরা জেনে এসেছো। একটি ধনাত্মক আয়ন যাকে আমরা বলি ক্যাটায়ন, আর একটি হলো ঋণাত্মক বা মাইনাস আয়ন যাকে বলে অ্যানায়ন। তাহলে দুই ধরনের আয়ন দিয়ে তৈরি হচ্ছে আয়নীয় যৌগ, এবং এই দুটি আয়ন আসতে নিশ্চয়ই দুই ধরনের মৌল প্রয়োজন। এই পজিটিভ বা ধনাত্মক আয়ন আসে ধাতু থেকে, ধ দিয়ে ধনাত্মক, ধ দিয়ে ধাতু, এবং এই মাইনাস বা নেগেটিভ আয়ন আসে অধাতু থেকে। তোমরা আয়ন যে প্লাস মাইনাস এটা মনে রাখতে পারো আমাদের সামাজিক জীবন উদাহরণ থেকে, যে কিছু মানুষের আয় প্রয়োজনের চেয়ে বেশি সেগুলো হচ্ছে প্লাস, এবং যাদের কিছু মানুষের আয় প্রয়োজনের চেয়ে কম তাদের মাইনাস। আয় থেকে আয়ন, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আবার দেখো সমযোজী যৌগ, এই সমযোজী যৌগের ধারণা আমরা নাম থেকে পেয়ে যাব। দেখো, সম অর্থাৎ সমান, যোজী অর্থাৎ যোজ্যতা। আমরা যোজ্যতা সমান যোজ্যতা, সমান বা সম, তাহলে এখানে একই ধরনের মৌল দিয়ে এই যৌগগুলো তৈরি হয়েছে, সেগুলো সব হচ্ছে অধাতু। আর এবং এদের এই যে যোজ্যতা কক্ষ অর্থাৎ শেষ কক্ষের যে ইলেকট্রন সেগুলোকে সমানভাবে ব্যবহার করে এই অধাতুগুলো তৈরি করেছে সমযোজী যৌগ। এখন প্রশ্ন হলো যে এই সমস্ত ধারণা অর্থাৎ আয়নীয় ও সমযোজী যৌগের ধারণা মানুষের মাথায় এলো কীভাবে? দেখো, তোমরা যদি প্রকৃতিকে পর্যবেক্ষণ করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে এমন অনেক পদার্থ প্রকৃতিতে আছে যেগুলো গ্যাসীয়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আবার অনেক পদার্থ আছে যেগুলো তরল, যেমন জল, কেরোসিন তেল, সর্ষের তেল, পেট্রোল, ইথানল ইত্যাদি। আবার অনেক পদার্থ আছে যেমন লোহা, তামা, নিকেল, এগুলো কঠিন পদার্থ। প্রকৃতির এই সমস্ত ঘটনাকে দেখেই উন্নত মস্তিষ্ক সম্পন্ন কিছু মানুষ, যাদেরকে আমরা বিজ্ঞানী বলি, তারা কিন্তু এই সমস্ত ঘটনার কারণ খুঁজতে লেগে পড়লেন। এছাড়াও তোমরা বাড়িতে কিছু পদার্থ দেখো, তাদের আচরণ যদি অবজার্ভ করো তাহলে তোমাদের মধ্যে কিছু প্রশ্ন আসবে। যেমন ধরো, বাড়িতে যে নুন আমরা ব্যবহার করি সেই নুন জলে দিলে কিন্তু খুব সহজেই গুলে যায়। আবার যে ন্যাপথলিন আমরা বাড়িতে ব্যবহার করি সেই ন্যাপথলিন যদি জলে দিই কোনো মতেই কিন্তু আমরা ন্যাপথলিনকে জলে গুলতে পারবো না। আবার মজার বিষয় দেখো, যে থার্মোকল আমরা ব্যবহার করি বাড়িতে বিভিন্ন কাজে, সেই থার্মোকলকে জলে দিলে কিন্তু কোনো মতেই গুলবে না, কিন্তু সেই থার্মোকলকে তুমি যদি পেট্রোলে দাও খুব সহজেই কিন্তু গুলে যাবে। নুনও জলে গলে, চিনিও জলে গুলে যায়, কিন্তু আমরা দেখছি যে নুন জলের মধ্যে যদি তড়িৎ পাঠানো যায় সেই নুন জল কিন্তু তড়িৎ খুব সহজেই পরিবহন করে। অপরদিকে চিনি জল কিন্তু তড়িৎ পরিবহন করে না। বিজ্ঞানীরা তখনই খুঁজে দেখলেন যে নুন জলের মধ্যে কিছু আয়ন রয়েছে, সেই আয়নগুলি তড়িৎ পরিবহন করছে, কিন্তু চিনির জলের মধ্যে কোনো কিন্তু আয়নের অস্তিত্ব নেই। এইখান থেকে বিজ্ঞানীদের মাথায় ধারণা এলো আয়নযুক্ত যৌগগুলি হলো আয়নীয় যৌগ, এবং যে সমস্ত যৌগে আয়নের অস্তিত্ব নেই তারা হচ্ছে সমযোজী যৌগ। পরবর্তীকালে বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখলেন যে যারা আয়নীয় যৌগ সেগুলি সাধারণত কঠিন হয়, এবং যেগুলো সমযোজী যৌগ সেগুলো গ্যাসীয় হয়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো গ্যাসীয় পদার্থ, এগুলো সমযোজী হওয়ার সম্ভাবনা বেশি। আবার নুন যেমন কঠিন পদার্থ, তাই এটি আয়নীয় যৌগ হওয়ার সম্ভাবনা বেশি। দেখো, আমরা যে এই আয়নীয় যৌগ সম্পর্কে জানলাম, এখন এই আয়নীয় যৌগের গঠন যদি বিশ্লেষণ করতে যাই বা আয়নীয় যৌগ কেন তৈরি হয় এ ব্যাপারে ধারণা নিতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস, সুস্থ ইলেকট্রন বিন্যাস এবং আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন এর সম্পর্কে প্রথমে ধারণা থাকা প্রয়োজন। তাই দেখো, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা তোমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিও। এখন সুস্থ ইলেকট্রন বিন্যাস কী সেটা একটু দেখে নিই। দেখো, সোডিয়াম আর অক্সিজেন দুটো পরমাণু, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, অক্সিজেন 8, এবং এদের ইলেকট্রন বিন্যাস করে দেখো 2, 8, 1, 2, 6। এখন এই দুটো ইলেকট্রন বিন্যাস করে কিন্তু এই পরমাণু দুটি খুশি নয়। কারণ কি? কারণ এই ইলেকট্রন বিন্যাস কিন্তু সুস্থিত নয়। তাহলে এখন সুস্থিত তুলে কী করতে হবে? সুস্থিত করা মানে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে দেখো, এই পরমাণুটি 8টি করার সুবিধাজনক কি? তাহলে শেষে একটা আছে, এখন হয় 7টা নিয়ে 8টা হবে, অথবা এই শেষ ইলেকট্রনটা ছেড়ে দিয়ে 8টা হবে। ঠিক আছে? আর এখানে দেখো, এখানে 6টা আছে, এখানে 2টো নিয়ে 8টা করতে হবে। ঠিক আছে? এখানে 6টা ছেড়ে তো করা সম্ভব না। তাহলে এখন এই যে শেষ কক্ষে 8টা করতে গেলে
দুজনকে দুরকম ঘটনা করতে হচ্ছে। এ একটা ইলেকট্রন ছাড়ছে, কারণ ইলেকট্রন ছাড়ার সুবিধা জানো, এই দুটো ইলেকট্রন গ্রহণ করছে। হ্যাঁ, এটা এ করার সুবিধা জানো। এটা তোমরা মনে রাখবে যে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 4-এর চেয়ে কম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দেবে, ঠিক আছে, ছেড়ে দিয়ে শেষ কক্ষটা করবে। আর যদি 4-এর চেয়ে বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তারা 8টা করবে। তাহলে এখানে দেখো সোডিয়াম একটা ছেড়ে দেওয়ার সুবিধা জানো, তাহলে একটা যখনই ছেড়ে দেবে, এই ছেড়ে দিয়ে এ কী করলো, সুস্থিত ইলেকট্রন বিন্যাস গ্রহণ করে নিল। কিন্তু দেখো যখন ইলেকট্রন ছেড়ে দিল তখন কি হলো, দেখো এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তো অ্যাটমিক নাম্বার 11 মানে কি জানো, এর মধ্যে আমার আছে প্রোটন সংখ্যা 11টি। এখন ইলেকট্রন সংখ্যা আগে 11টি ছিল, +11 -0 ছিল, কোনো চার্জ ছিল না। যখনই একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন ইলেকট্রন সংখ্যা হলো 10টি। তাহলে চার্জ যখন কত হয়ে গেলো, +1। তাহলে সোডিয়ামের চার্জ হয়ে গেল +1। এই চার্জ হয়ে কী সৃষ্টি হলো, আয়ন। আর যখনই মাথায় প্লাস চার্জ থাকে তাকে বলে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হচ্ছে বুঝতে পারলে। অ্যানায়ন ঠিক উল্টো রকম। অক্সিজেনে দেখো শেষ কক্ষে 6টি ইলেকট্রন ছিল, 2টো নিল, 8টা হয়ে গেল। তাহলে ইলেকট্রন বিন্যাস 2 আর 8 হলো, যেটা সুস্থ ইলেকট্রন বিন্যাস। এখন এই সুস্থ ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে এ কী করে ফেললে, দেখো দেখো যেহেতু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাই প্রোটন সংখ্যা থাকবে 8টি। এখন ইলেকট্রন সংখ্যা 8টি থাকবে, অর্থাৎ +8 -8 = 0। যখন 2টি ইলেকট্রন নিয়ে নেবে তখন ইলেকট্রন সংখ্যা হবে 10টি, অর্থাৎ তখন অক্সিজেনের চার্জ হবে +8 - 10 = -2, অর্থাৎ অক্সিজেনের চার্জ হলো -2। এখন এই অক্সিজেনের মাথায় যেহেতু মাইনাস চার্জ হয়ে গেল, তাই অক্সিজেন হয়ে গেল অ্যানায়ন। এখন আমরা আয়নীয় যৌগের গঠন বিশ্লেষণ করে দেখব আয়নীয় যৌগ কেন গঠিত হয়। এখানে আমরা 4টি আয়নীয় যৌগের নাম লিখেছি। প্রথমেই এই সমস্ত যৌগগুলি যে মৌল দিয়ে গঠিত তাদের অ্যাটমিক নাম্বারগুলো আমরা লিখে নিই। সোডিয়ামের 11, ক্লোরিনের 17, ক্যালসিয়ামের 20, অক্সিজেনের 8, ম্যাগনেসিয়ামের 12, ক্লোরিনের 17, লিথিয়ামের 3, হাইড্রোজেনের 1। এখন অ্যাটমিক নাম্বার জানার পর যেটা করতে হবে ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রত্যেকটি মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করে নিই। সোডিয়াম, দেখো সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। ক্লোরিনের 17 কত, 2, 8, 7। তাহলে দেখো এখানে সোডিয়ামের শেষ কটি ইলেকট্রন রয়েছে, একটি লিখে দিলাম আমরা এখানে। আর ক্লোরিনের শেষ কটি, 7টি। দেখো 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7। এখন দেখো নেক্সট কাজ কি, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। শেষ কক্ষে কটি করতে হবে, 8টি। দেখো এই যদি শেষ কক্ষে 8টি করতে যায়, তাহলে এই একটি ছেড়ে দেওয়ার সুবিধাজনক, একটি ছেড়ে দিয়ে আগের কক্ষটি শেষ কক্ষ করে 8টি ইলেকট্রন করে দেবে। তাহলে 2 আর 8। যখন ওকে একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সেটি কী হয়ে গেল, ক্যাটায়ন হয়ে গেল, Na+ হয়ে গেল। ক্লোরিন Cl, দেখো একটা ইলেকট্রন নিল, তাই এখানে হয়ে গেল কি অ্যানায়ন, এবং শেষ কক্ষের ইলেকট্রন 2, 8, 8। তাহলে গঠিত হয়ে গেল আমাদের NaCl। দেখো এটা ক্যাটায়ন অ্যানায়ন দুটি বিপরীত আয়ন তীব্র তড়িৎ আকর্ষণ বলের দ্বারা আকর্ষিত হয়ে কঠিন যৌগ NaCl তৈরি করছে। এবার দেখে নিই ক্যালসিয়াম অক্সাইড। দেখো ক্যালসিয়াম করবো ইলেকট্রন বিন্যাস আমরা 2, 8, 8, 2। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 2, 6। এর শেষ কক্ষে 2টি ইলেকট্রন, এর শেষ কক্ষে 6টি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টি, 6টি। এখন এই 2টি ইলেকট্রন দিয়ে দেবে, কারণ কি 2টি ইলেকট্রন দিলে এর শেষ কক্ষ 8 ইলেকট্রন হবে, এটা সুস্থ ইলেকট্রন বিন্যাস। 2টো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে আগের কক্ষটি হয়ে গেলো শেষ কক্ষ, ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 8। 2টো ইলেকট্রন যদি দিয়ে দিল হয়ে গেল ক্যাটায়ন, কত চার্জ হবে, +2। অক্সিজেন 2টো ইলেকট্রন নিয়ে নিল, হয়ে গেল 2, 6 দিয়ে 8, এবং যেহেতু 2টো ইলেকট্রন নিল হয়ে গেল মাইনাস চিহ্ন। Ca2+ আর O2- পরস্পর যুক্ত হয়ে তৈরি হলো CaO। MgCl2 ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম আছে 1টি, ক্লোরিন 2টি। যেটি কম থাকবে সেটি সেন্ট্রাল এলিমেন্ট, সেটিকে মাঝে দেবো, এবং যে 2টি বেশি থাকবে এখানে ক্লোরিন আছে, দু সাইডে ক্লোরিন দিলাম। আমাদের ইলেকট্রন বিন্যাস করে নিই। 2, 8, 7। ম্যাগনেসিয়াম কত, 2, 8, 2। ক্লোরিন কত, 2, 8, 7। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন, 2টো। ক্লোরিনের কটা, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে ক্লোরিনের 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন যদি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় শেষ কক্ষে 8 ইলেকট্রন হবে, তাই ক্লোরিন এখানে একটি, একে ছেড়ে দেবে, একে একটি ছেড়ে দেবে। তাহলে কি দাঁড়ালো, এখানে দেখো ক্লোরিন হয়ে গেল, 1টি ইলেকট্রন নিল,
মাইনাস সিএল মাইনাস 2 8 7 8 হয়ে গেল। ম্যাগনেসিয়াম দেখো দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আগের গ্রুপটা শেষ কক্ষ হয়ে গেল, 8 হলো 2 8, আর কত চার্জ হলো ম্যাগনেসিয়াম 2 প্লাস। ক্লোরিনের ক্ষেত্রে ঠিক তাই, দেখো একটা ইলেকট্রন নিয়ে নিল 2 8 8, তাহলে আমাদের হয়ে গেল MgCl2। আর দেখো এই লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম আর হাইড্রোজেন মিলে যেটা তৈরি হচ্ছে সেটা একটু ব্যতিক্রম। লিথিয়াম আর হাইড্রোজেন ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 1, হাইড্রোজেনে কত 1। দেখো এখানে লিথিয়ামের শেষ ইলেকট্রন একটি, এখানে শেষ ইলেকট্রন একটি, এই করে এক ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেনকে দিয়ে দেয় Li। লিথিয়ামে কিন্তু শেষ ইলেকট্রন হয় তখন 2 হয়, এবং হাইড্রোজেনের শেষ ইলেকট্রন 2, এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, দিয়ে আমাদের LiH হয়। এখানে মাত্র লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে এই ব্যতিক্রমটি ঘটে। এক্ষেত্রে মনে রাখবে যে শেষ কক্ষে দুটো ইলেকট্রন করি এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, 8 তখন দুটোই হয়ে যায়।